সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। করোনা পরিস্থিতিতে তোমরা বাড়িতে নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভিড় এড়িয়ে চলবে, এটাই আমার প্রত্যাশা। তোমাদের প্রতি আমার উপদেশ। করোনার কারণে আমরা আসলে এখন অনেকটাই গৃহবন্দী, কিন্তু আমাদের জন্য একটা সুবিধা নিয়ে আসছে অনলাইন ইন্টারনেট। আমরা এখন ঘরে বসে ক্লাস করতে পারছি। আমাদের এই সুবিধাটুকু করে দিছে ইন্টারনেট। যাই হোক, তোমরা নিয়মিত পড়াশোনা করবে। আমাদের সংসদ টেলিভিশনে নিয়মিত ক্লাস প্রচারিত হয়। পাশাপাশি তোমরা ফেসবুকে বিভিন্ন অনলাইন স্কুলে ক্লাস পেতে পারো। তাছাড়া কিশোর বাতায়ন নামে শিক্ষার্থীদের একটা সাইট রয়েছে, যেখানে আমরা ক্লাস পেতে পারি, অনলাইনে ক্লাস প্রচারিত হয়। আমাদের দেবকরা মারগুবা ডক্টর শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের স্কুলের যে পেজ, সেখানেও তোমার অনলাইনে ক্লাস রুটিন মাফিক প্রচারিত হয়। তোমরা এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে। তোমাদের পড়াশোনার ব্যাপারে শিক্ষকের সাথে বিভিন্ন ওয়েতে আলাপ করতে হবে, যোগাযোগ করতে হবে, ঠিক আছে? তোমরা স্যারদের ফোন করতে পারো। তো আমরা আমাদের আজকের পরবর্তী ক্লাসে তোমার নবম দশম শ্রেণীর ফিনান্স বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এই ক্লাসে আমরা পূর্ববর্তী ক্লাসগুলোর ধারাবাহিকতা বজায় রেখে তোমার মূলধন ব্যয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে মূলধন ব্যয় কি এবং একটি ব্যবসা প্রতিষ্ঠান যখন একাধিক উৎস থেকে মূলধন সংগ্রহ করে, তখন আমরা দেখতে পাই প্রতিটি উৎসের মূলধন ব্যয় আলাদা। আমরা প্রতিটি উৎসের আলাদা করে মূলধন ব্যয় নির্ণয়ের বিষয়গুলো পূর্ববর্তী ক্লাসে আলোচনা করছি। আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব, যখন একটি ব্যবসা প্রতিষ্ঠান একাধিক মূলধনের উৎস ব্যবহার করে, তখন ওই প্রতিষ্ঠানের মূলধন ব্যয় কত হবে। এই প্রশ্নটার খুব স্বাভাবিক উত্তর এমন হতে পারে, যদি একাধিক উৎসের মূলধন ব্যবহার করে, তাহলে একাধিক উৎসের যে মূলধন ব্যয় তার গড় হবে ওই প্রতিষ্ঠানের মূলধন ব্যয়। তাহলে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব গড় মূলধন ব্যয়। দেখো, আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে প্রথমে মূলধন ব্যয় নিয়ে আলোচনা করলাম, তারপর ঋণ মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, সাধারণ শেয়ার মূলধন ব্যয় আলোচনা করেছি। যখন একটি ব্যবসা প্রতিষ্ঠান একাধিক উৎসের মূলধন ব্যবহার করে, আমরা দেখতে পাই প্রতিটা উৎসের মূলধন ব্যয় আলাদা।
যেমন ঋণ মূলধন ব্যয় একরকম হতে পারে, সাধারণ শেয়ার মূলধন ব্যয় একরকম হতে পারে, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় একরকম হতে পারে। তখন ওই প্রতিষ্ঠানের মূলধন ব্যয় কত বলবো, সেজন্য আমাদের কি করতে হবে, প্রতিটা উৎসের যে মূলধন ব্যয় বের করা হলো তার গড় নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এখানে গড় নির্ণয়ের ব্যাপারটা কেমন হবে, একটা প্রতিষ্ঠান তার মূলধনে যে উৎস যতটুকু ব্যবহার করবে সেই উৎসের ব্যয় থেকে ততটুকু হার নিতে হবে। আমরা এই বিষয়টা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ চিন্তা করি। মনে করি কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানের মোট মূলধন 100 টাকা, তার মধ্যে মনে করো ঋণ হচ্ছে 30 টাকা, অগ্রাধিকার শেয়ার মনে করো 20 টাকা, সাধারণ শেয়ার মনে করো 50 টাকা। তাহলে ঋণ মূলধন 30 টাকা, অগ্রাধিকার শেয়ার মূলধন 20 টাকা, সাধারণ শেয়ার 50 টাকা, মোট মূলধন 100 টাকা। ঠিক আছে, এখন মনে করো ঋণ মূলধনের ব্যয় হচ্ছে 12%, অগ্রাধিকার শেয়ারের ব্যয় হচ্ছে 18%, সাধারণ শেয়ারের ব্যয় হচ্ছে 28%। এখন আমি ওই প্রতিষ্ঠানের মূলধন ব্যয় কত বলবো, 12%, 18%, 28%, আলাদা আলাদা তিনটা ব্যয় দেখাচ্ছে। আমরা গড়ের কথা বলছি, সাধারণ অর্থে আমরা গড় বলতে কি বুঝি, যতগুলি সংখ্যা যোগ করে যতগুলি সংখ্যা তত দ্বারা ভাগ, তাই না? আমরা এখানে 3টা পার্সেন্টেজ পাই, আমরা যদি এই 3টা ফিগার যোগ করে 3 দিয়ে ভাগ করে দেই তাহলে যে হার বের হবে সেটাকে কিন্তু গড় মূলধনী ব্যয় বললে হবে না। আমরা এই 3টা হার যোগ করে 3 দ্বারা ভাগ করলে কিন্তু হবে না। তার কারণ হচ্ছে 3টা উৎস কিন্তু সমান হারে ব্যবহৃত হয়নি। সাধারণ শেয়ার ব্যয় 50 টাকা, অগ্রাধিকার শেয়ার ব্যয় 20 টাকা, ঋণ মূলধন 30 টাকা, সমান হারে ব্যবহৃত হয়নি। যদি সমান হারে হইত, যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মোট মূলধন 150 টাকা ধরে নেই, এখানে 50 টাকা, এখানে 50 টাকা, এখানে 50 টাকা, এরকম ব্যাপার যদি ঘটতো তাহলে এই 3টা সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ করে নিলে হতো, ইফেক্ট একই হবে। ঠিক আছে, কিন্তু আমরা এখানে দেখতে পাই তোমার এক একটা উৎস থেকে এক এক পরিমাণ টাকা নেওয়া হয়েছে। সে কারণে এখানে গড় মূলধন ব্যয় বের করার জন্য আমাদের একটা প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আমরা একটা অনুপাত নির্ণয় করব। ঠিক আছে, এই 12% থেকে আমরা 30 ভাগ নিব, 18% থেকে 20 ভাগ নিব, 28% থেকে 50 ভাগ নিব। ঠিক আছে, তো এই জিনিসটা বোঝার জন্য, গড় মূলধনী ব্যয় বোঝার জন্য আমরা একটা ছোট্ট সমস্যার সমাধান করব। সমস্যাটা আমরা আগে একটু লিখি। কোনো একটা কোম্পানির সাধারণ শেয়ার মূলধন হচ্ছে 200 কোটি টাকা। সাধারণ শেয়ার মূলধন 200 কোটি, ঋণ মূলধন তাও 200 কোটি, অগ্রাধিকার শেয়ার 100 কোটি। আচ্ছা, ঋণ মূলধন
ঋণ মূলধনের সুদের হার %, ঋণের সুদের হার হচ্ছে 10%। অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ারে লভ্যাংশের হার 8%। আর %এর সাথে আমাদের আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে যা প্রতিটির লিখিত মূল্য 100 টাকা। অর্থাৎ প্রতিটি অগ্রাধিকার শেয়ারের লিখিত ভ্যালু বা মূল্য 100 টাকা। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের, সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে টাকা এবং 110 টাকা। তারপর কোম্পানি এই বছর শেয়ার মালিকদের টাকা প্রতি শেয়ারে তেরো টাকা লভ্যাংশ প্রদান করেছে। লভ্যাংশ বৃদ্ধি হার লভ্যাংশ বৃদ্ধির হার 4%, কোম্পানির কর হার 40%। এটা আমাদের প্রশ্নের প্রথম ভাগ, এটা দ্বিতীয় ভাগ, এটা তৃতীয় ভাগ। আচ্ছা, আমরা একটা প্রশ্ন লিখলাম যে কোনো একটা কোম্পানির সাধারণ শেয়ার মূলধন 200 কোটি টাকা, ঋণ মূলধন 200 কোটি টাকা, অগ্রাধিকার শেয়ার মূলধন 100 কোটি টাকা। অর্থাৎ ওই প্রতিষ্ঠানের মোট মূলধন হচ্ছে 500 কোটি টাকা। ঋণ মূলধনের সুদের হার হচ্ছে 10%। ঋণ মূলধনের সুদের হার 10%। এখন দেখো, আর এখানে বলা আছে কর হার 40%। ঠিক আছে, আমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ সমস্যাটার সমাধান করি। দেখো, আমরা ঋণ মূলধন ব্যয় নিয়ে ডিটেলস যখন আলোচনা করলাম, সেখানে বলছি ঋণের সুদের হারই মূলধন ব্যয়। শুধু
কর সুবিধার বিষয়টুকু অ্যাডজাস্ট করতে হবে, কারণ একটা কোম্পানি যখন ঋণ মূলধন ব্যবহার করে সরকার তখন কর রেয়াত দেয়, কিছু টাকা তোমার ট্যাক্স হিসেবে কম নেয়, সেই বিষয়টুকু আমাদের অ্যাডজাস্ট করতে হয়। তাহলে আমরা এই সমস্যাটার শুরুতে প্রতিটা বর্ষের আলাদা আলাদা মূলধন ব্যয় বের করব। সমাধানের প্রথম ধাপে আমরা ঋণ মূলধন ব্যয়টা বের করি। ঋণ মূলধন ব্যয়, আমরা ঋণ মূলধন ব্যয় কিভাবে বের করি? কোম্পানির যে ঋণ মূলধন ব্যয় 10%, তার সঙ্গে কর হারটা সমন্বয় করব। কর হার হচ্ছে 40%, এখানে আমরা 40% শতকরা উল্লেখ আছে। আমরা 40% মানে 100/40, 100/40কে ভাগ করলে ভাগফল হবে 0.40। তাহলে আমরা এখানে 40%-এর পরিবর্তে তার দশমিক রূপটা লিখব। 10% ইন্টু 1 থেকে 0.40 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 0.60। এটার গুণফল হবে 6%। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ঋণ মূলধন ব্যয়। দেখা গেল ঋণ মূলধন ব্যয় কিন্তু আসলে 10% না, ঋণ মূলধন ব্যয় 6%। কর রেয়াতের কারণে ঋণ মূলধন ব্যয় কমে গেল। আমরা এটা নিয়ে ডিটেলস আমাদের পূর্ণাঙ্গ একটা ক্লাস আছে যে কিভাবে আমরা এটা ক্যালকুলেশন করি, কর হারটা কিভাবে এখানে ইফেক্ট তৈরি করে, কিভাবে প্রভাব ফেলে, আমরা এটা নিয়ে ডিটেলস কথা বলছি। তোমরা পূর্ববর্তী ক্লাসটা দেখে নিতে পারো। আচ্ছা, এবার দেখো অগ্রাধিকার শেয়ারে লভ্যাংশের হার 8%, আর প্রতিটি অগ্রাধিকার শেয়ারের মূল্য 100 টাকা। আবার বলা আছে অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য 110 টাকা। আমরা এই ইনফরমেশনগুলো ব্যবহার করে অগ্রাধিকার শেয়ার ব্যয় বের করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ঋণ মূলধন ব্যয়ের পর এবার অগ্রাধিকার শেয়ার ব্যয়টা নির্ণয় করি। অগ্রাধিকার শেয়ার ব্যয় সেটা কেমন হবে? আমরা একটা সূত্র জানি অগ্রাধিকার শেয়ার ব্যয় ক্যালকুলেশনের। ভগ্নাংশের উপরের অংশ লিখব শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ। আমাদের এখানে শেয়ারের লিখিত মূল্য 100 টাকা। শেয়ারের লিখিত মূল্য, একটি শেয়ারের লিখিত মূল্য 100 টাকা, আর শেয়ার মালিকদের প্রত্যাশা হচ্ছে 8%। 8% মানে 100 টাকায় 8 টাকা। এখানে লিখিত মূল্য 100 টাকা, 100 টাকার 8% 8 টাকা। যদি এখানে প্রতিটি শেয়ারের লিখিত মূল্য 100 টাকা না হয় 150 টাকা হতো, তাহলে আমরা 150 টাকার 8% 12 টাকা লিখতাম তোমার শেয়ার মালিকদের প্রতি শেয়ারে প্রত্যাশিত লভ্যাংশ। অর্থাৎ এই লভ্যাংশের হার শেয়ারের লিখিত মূল্যের উপর অ্যাপ্লাই করতে হবে। আমরা তিনটা মূল্যের কথা বলছি, লিখিত মূল্য, আর হচ্ছে অধিহার কিংবা প্রিমিয়াম, আর একটাকে বলছি আমরা অবহার কিংবা ডিসকাউন্ট। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে লভ্যাংশের যে হার উল্লেখ থাকবে সেটা সবসময় ফেস ভ্যালুর উপর অ্যাপ্লাই করতে হবে। লিখিত মূল্য 100 টাকা, 100 টাকা 8% 8 টাকা, তাহলে শেয়ার মালিকদের প্রত্যাশিত মুনাফা 8 টাকা। আর নিচে কি লিখব? আমরা বলছি নিচে লিখব শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ। শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ। ঠিক আছে, এখন দেখো আমাদের শেয়ারের বাজার মূল্য বলা আছে 110 টাকা, তাহলে আমরা এখানে 110 লিখব। অর্থাৎ 100 টাকা মূল্যের শেয়ার বাজারে বিক্রি হচ্ছে 110 টাকায়। এই 110 টাকা মূল্যকে আমরা তোমার প্রিমিয়াম বলে থাকি, প্রিমিয়ামের শেয়ার ইস্যু বলে থাকি। ঠিক আছে, এটা কোম্পানির জন্য সুবিধা নিয়ে আসে, মুনাফা নিয়ে আসে। আর এই ভাগফলকে আমরা শতকরায় রূপান্তর করবো। আমরা 8কে 110 দ্বারা ভাগ করি,
ভাগফল হচ্ছে 0.0 0.0727 0.0727কে আমরা 100 দ্বারা গুণ করলে 7.27% হবে। এখানে আমরা একটা শব্দ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে প্রায়, কারণ আমরা এখানে দশমিকের পর 4 অঙ্ক লিখছি। মনে রাখতে হবে দশমিকের পর আমরা যত বেশি গড় নিব তত সঠিক মান আসবে, তত কাছাকাছি মান আসবে। সেক্ষেত্রে আমরা 4 অঙ্ক কিংবা 6 অঙ্ক নিতে পারি। তাহলে 8 দ্বারা 110কে ভাগ করলাম, ভাগফল 0.0727, সেটাকে আমরা আবার 100 দ্বারা গুণ করলাম, গুণফল 7.27। 100 দ্বারা গুণ করলে 100 দ্বারা ভাগ করতে হয়, ভাগের পরিবর্তে আমরা শতকরা চিহ্ন ব্যবহার করছি। এই চিহ্নটা 100 দ্বারা ভাগ বোঝায়। যা হোক, অগ্রাধিকার শেয়ারের ব্যয় নিয়েও আমাদের পূর্ণাঙ্গ একটা ক্লাস আছে, সেটা তোমরা দেখে নিবা। তাহলে অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয়ের বিষয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, আমরা এখানে ঋণ মূলধন ব্যয় বের করলাম, অগ্রাধিকার শেয়ার ব্যয় বের করলাম। এবার আমরা সাধারণ শেয়ার মূলধন ব্যয় বের করব। আমরা এখানে কিছু লেখা মুছে ফেলি। আচ্ছা, এই অংশটুকু তো আমাদের সাধারণ শেয়ার মূলধন ব্যয় সম্পর্কিত। আমরা সমস্যাটা সমাধান করার জন্য প্রশ্নের এই অংশটা মুছে ফেলি। এখানে খেয়াল করো, এবার আমরা সাধারণ শেয়ার মূলধন ব্যয় বের করব। আমরা আমাদের সাধারণ শেয়ার মূলধন ব্যয় নিয়ে যে ক্লাস করেছি, সেখানে আমরা বললাম যে সাধারণ শেয়ার মূলধন ব্যয় বের করার ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে। তার কারণ হচ্ছে সাধারণ শেয়ারের ক্ষেত্রে পূর্বে থেকে লভ্যাংশের হার উল্লেখ থাকে না, ঠিক আছে? সেজন্য বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে। আমরা আমাদের বইতে 2টা পদ্ধতির বিষয়ে আলোচনা পেয়েছি, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি, আলোচনা করেছি। আমাদের 2টা পদ্ধতির একটা ছিল শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, অর্থাৎ লভ্যাংশ বৃদ্ধি পায় না। গতবার লভ্যাংশ যা দেওয়া হয়েছে এবারও লভ্যাংশ তাই দেওয়া হবে, সেটাই সাধারণ শেয়ার মূলধন ব্যয়। আরেকটা আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, অর্থাৎ লভ্যাংশ প্রতি বছর বৃদ্ধি পাবে, লভ্যাংশ প্রতি বছর বৃদ্ধি পাবে এবং লভ্যাংশ বৃদ্ধির এই হার ফিক্সড থাকবে। এই বছর যদি লভ্যাংশ 4% হারে বৃদ্ধি পায়, পরের বছরও 4% বৃদ্ধি পাবে, তার পরের বছরও 4% বৃদ্ধি পাবে। এর জন্য অবশ্য কিছু অনুমিত শর্ত আছে। যাই হোক, আমরা আমাদের এই সমস্যাটা পড়ে বুঝতে পারি এটা শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি না। এখানে সাধারণ শেয়ার মূলধন ব্যয় বের করতে হবে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে। তার কারণ হচ্ছে আমরা এখানে দেখতে পাই কোম্পানি এই বছর শেয়ার প্রতি 13 টাকা লভ্যাংশ প্রদান করেছে, আবার বলছে লভ্যাংশ বৃদ্ধির হার 4%, অর্থাৎ প্রতি বছর লভ্যাংশ 4% হারে বৃদ্ধি পায়। তার মানে এই বছর 13 টাকা যদি দেওয়া হয়, পরের বছর 13 টাকা দিবে এবং 13 টাকার 4% দিবে। 13 টাকা প্লাস 13 টাকার 4%, এই জিনিসটা বের করার জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করি। তাহলে আমরা এবার এখানে সাধারণ শেয়ার মূলধন ব্যয়টা বের করি। সাধারণ শেয়ার ব্যয় আমরা প্রথমে লিখব প্রত্যাশিত লভ্যাংশ। প্রত্যাশিত লভ্যাংশ, প্রত্যাশিত লভ্যাংশ মানে আমরা যে লভ্যাংশ প্রত্যাশা করি বছরের শেষে যে লভ্যাংশ পাব। এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করি প্রত্যাশিত লভ্যাংশ বের করার। সেটা কিরকম? এই বছর আমরা লভ্যাংশ হিসেবে যে টাকা পেয়েছি সেটা এবং তার সঙ্গে বৃদ্ধির হারটা যোগ করে নেই 4%। 4% মানে 100 ভাগে 4, 100 দ্বারা 4কে ভাগ করলে ভাগফল হবে 0.04। আমরা এখানে লিখব 0.04। তারপর আচ্ছা, আর এখানে নিচে লিখবো আমরা শেয়ারের বাজার মূল্য।
শেয়ারের বাজার মূল্য আমাদের বলা আছে 255 টাকা। তার সঙ্গে আমরা বৃদ্ধির হারটা যোগ করব। বৃদ্ধির হার 0.04, আমরা এটাকে দশমিকে লিখছি। শতকরা দেওয়া আছে, তার দশমিক রূপ লেখা হলো 4%। দশমিক রূপ হচ্ছে 0.04। এটা একটা সূত্রের মাধ্যমে লেখা হলো। তোমরা এই সূত্রটা আমাদের পূর্ববর্তী ক্লাস তোমাদের বইয়ে পাবে। এটা হচ্ছে লভ্যাংশ জিরো, অর্থাৎ বিগত বছরের লভ্যাংশ কিংবা এই বছরের লভ্যাংশ, তার সঙ্গে বৃদ্ধির হার যোগ হয়ে গুণ হবে, ঠিক আছে। আর নিচে শেয়ারের বাজার মূল্য লিখবো। আমরা এই ক্যালকুলেশনটা একটু করে নিই। 13 গুণ এটার সঙ্গে 0.04 যোগ করলে 1.04, 255 দ্বারা ভাগ হলে গুণফলটা একটু করি। 13 গুণ 1.04, 13.52। এটাকে 255 দ্বারা ভাগ করে সঙ্গে 13.52 কে আমরা 255 দ্বারা ভাগ করি। ভাগফলের সঙ্গে 0.04 যোগ করে নেই। আমরা দশমিকের পর 4 অঙ্ক লিখব। 0.0930, 0.0930, 0.0930। এটাকে যখন আমরা আবার 100 দ্বারা গুণ করবো 9.30 হবে। 100 দ্বারা গুণ করলে 100 দ্বারা ভাগ, 9.30%। আচ্ছা, এই হচ্ছে আমাদের সাধারণ শেয়ার মূলধন ব্যয়। আমরা কিন্তু এখন আমাদের আজকের আলোচনায় আসিনি। আমরা যা করছি তার সবই আমরা পূর্ববর্তী ক্লাসগুলো থেকে শিখে নিচ্ছি। ঋণ মূলধন ব্যয় কীভাবে বের করতে হয় সেটা আমাদের পূর্বের ক্লাসের আলোচনা। অগ্রাধিকার শেয়ার ব্যয় কীভাবে বের করতে হয় সেটাও আমাদের পূর্বের ক্লাসের আলোচনা। সাধারণ শেয়ার মূলধন ব্যয় কীভাবে বের করতে হয় সেটা আমাদের পূর্বের ক্লাসের আলোচনা। এবার আমরা দেখতে পাই প্রতিটি উৎসের মূলধন ব্যয় আলাদা। 6%, 7.27%, 9.30%। তাহলে আমরা আমাদের এই কোম্পানির মূলধন ব্যয় কত বলব? আমরা একটা অনুপাতের কথা বলছি যে একটা কোম্পানি তার মোট মূলধনে ভিন্ন ভিন্ন উৎসের মূলধন কতটুকু ব্যবহার করে সেটা আমরা অনুপাত দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমাদের সাধারণ শেয়ারের অংশ কত, ঋণ মূলধনের অংশ কত, অগ্রাধিকার শেয়ারের অংশ কত, আমরা সেটা আগে নির্ণয় করব। সেটার জন্য আমরা প্রশ্নের এই অংশটুকু মুছে ফেলি। আমরা বলতে পারি মোট মূলধনে সাধারণ শেয়ারের অংশ। কোম্পানির মোট মূলধন কত? আমরা 200 কোটি, 100 কোটি দেখলাম, টোটাল 500 কোটি। তাহলে আমরা বলবো সাধারণ শেয়ারের অংশ ছিল আমাদের 200 কোটি। 500 দ্বারা যদি আমরা 200-কে ভাগ করি, ভাগফল পাবো। তো আমরা এটাকে দশমিকে প্রকাশ করে লিখি, ঠিক আছে। 200 ভাগ 500, 0.40 0.40। এ হচ্ছে আমাদের সাধারণ শেয়ার। দেখো আমি তোমাদের বলি, আমাদের প্রশ্নের প্রথমে কিন্তু লেখা ছিল সাধারণ শেয়ার মূলধন 200 কোটি, ঋণ মূলধন 200 কোটি, আর অগ্রাধিকার শেয়ার মূলধন ছিল 100 কোটি। তাহলে সাধারণ শেয়ারের অংশ হচ্ছে মোট মূলধনে 0.40 অগ্রাধিকার শেয়ারের অংশটা এবার আমরা নির্ণয় করি। অগ্রাধিকার শেয়ারের অংশ
মোট মূলধন 500 কোটি, অগ্রাধিকার শেয়ার হচ্ছে 100 কোটি। আমরা এটা অনুপাত করলে পাবো 0.2 অনুরূপভাবে এবার ঋণ মূলধনের অংশ বের করি। ঋণ মূলধনের অংশ হচ্ছে, আমরা অনুপাত সম্পর্কে জানি, অনুপাত দিয়ে আমাদের ক্লাস 7 এ ডিটেইলস আলোচনা আছে, আশা করি তোমরা অনুপাত জানো বুঝো। তাহলে ঋণ মূলধনের অংশ হচ্ছে, আমরা ক্যালকুলেশন করে পাই 0.40 অংশ। তাহলে খেয়াল করো, আমাদের প্রতিষ্ঠানের মোট মূলধন হচ্ছে 500 কোটি টাকা, তার মধ্যে 200 কোটি টাকা হচ্ছে সাধারণ শেয়ার মূলধন। আমরা যদি সেটা পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করতে চাই তাহলে সেটা হচ্ছে 40%, দশমিকে রূপান্তর করলে হয় 0.40। অর্থাৎ কোম্পানির মোট মূলধনের 40% হচ্ছে সাধারণ শেয়ার মূলধন। ঠিক অগ্রাধিকার শেয়ার মূলধন হচ্ছে 100 কোটি, আমরা যদি শতকরায় বলতে চাই সেটা হচ্ছে 20%। 20%কে দশমিকে রূপান্তর করলে 0.20 হয়। ঋণ মূলধনের অংশ ঠিক অনুরূপভাবে তোমার 200 কোটি টাকা, আর আমরা যদি সেটা অংশ কিংবা শতকরা দ্বারা প্রকাশ করতে চাই তাহলে আমরা পাবো 40%। 40%কে দশমিকে রূপান্তর করে লিখতে চাইলে 0.40 হয়। এই হচ্ছে আমাদের কোম্পানির যে মোট মূলধন সেটার ভাগ বা অংশ। যে মোট মূলধন যদি আমার 1 টাকা হয়, মোট মূলধন যদি 1 ভাগ হয়, 1 অংশ হয়, মোট মূলধনকে যদি আমি 1 অংশ বলি তাহলে এই 1 অংশের 0.40 অংশ হচ্ছে সাধারণ শেয়ার মূলধন, 0.20 অংশ হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধন, 0.40 অংশ হচ্ছে ঋণ মূলধন। ঠিক আছে, এবার আমরা গড় মূলধন ব্যয় বের করব। আমরা গড় মূলধন ব্যয় করব। আমাদের সাধারণ শেয়ার মূলধন ব্যয় হচ্ছে 9.30%, তার সঙ্গে গুণ হবে সাধারণ শেয়ারের অংশ 0.40। অগ্রাধিকার শেয়ার মূলধনের ব্যয় হচ্ছে 7.27%, তার সঙ্গে গুণ হবে অগ্রাধিকার শেয়ারের অংশ 0.20। আর ঋণ মূলধনের ব্যয় হচ্ছে আমাদের 6%, 6%-এর সাথে গুণ হবে ঋণ মূলধনের অংশ। এইটাই আমরা শুরু থেকে বলে আসছি যে 3টা আলাদা আলাদা হার যোগ করে 3 দিয়ে ভাগ করলে হবে না। ঠিক আছে, এক একটা উৎস যে হারে ব্যবহার হবে সেখান থেকে সেই অনুপাতে আসবে। অর্থাৎ 9.30% থেকে আমরা 0.40 অংশ নিব, 7.27 এর 0.20 অংশ নিব। যে হারে মূলধন ব্যবহার হচ্ছে ঠিক সে হারে আসবে। আমাদের এই তথ্যগুলো এখন আর দরকার নাই, আমরা এগুলো বুঝতে পেলি। এখানে আমরা সিম্পলি ক্যালকুলেটর সেটে আমরা কিছু ক্যালকুলেশন করে নেই। 9.30 এর সঙ্গে 0.40 গুণ করি। 9.3 গুণ 0.4, 3.72, 3.72%, 7.27, 7.27 এর সাথে 0.2 গুণ করি, 1.455, 6 এর সঙ্গে 0.4 গুণ করি, 2.4, 3টা পার্সেন্টেজ যোগ করি, 2.4, 1.454, 3.72, 7.574,
7.574%। আমরা চাইলে দশমিকের পর 2 ঘর লিখব, সে কারণে এখানকার 4টা বুঝতে পেলি, এই 4টা বুঝতে পেলি, দশমিকের পর আমরা 2 ঘর লিখতে চাই। সাধারণত পড়ার সময় আমরা দশমিকের পর 2 ঘর পড়ি, সে কারণে আমরা এখানে দশমিকের পর 2 ঘর লিখি। ঠিক আছে, তাহলে আমাদের প্রতিষ্ঠানের গড় মূলধন ব্যয় হচ্ছে 7.57%। এটাকে আমরা সংশ্লিষ্ট কোম্পানির গড় মূলধন ব্যয় বলবো। তোমরা সমস্যাটা ভালোভাবে দেখবে এবং এই সমস্যাটার সমাধান একাধিকবার করবে। মনে রাখতে হবে, আমরা যে সাধারণ শেয়ারের অংশ, অগ্রাধিকার শেয়ারের অংশ বের করছি, ঋণ মূলধনের অংশ বের করছি। তুমি যদি 20টা সমস্যার সমাধান করো, 20টা সমস্যায় কিন্তু মোটামুটি মূলধনের অংশ বের করার পলিসি একই। তাহলে একটা যদি তুমি বুঝে নিতে পারো, তোমার জন্য সব অঙ্ক সহজ হবে। আর প্রতিটা উৎসের মূলধন ব্যয় তো আরো সহজ বিষয়, কারণ আমরা প্রতিটা উৎসের মূলধন ব্যয় বের করার পলিসিটা আমরা আলাদা আলাদা শিখে নিয়েছি। একদিনে 3টে উৎসের ব্যয় নিয়ে কথা বলে নাই, প্রতিটা উৎসের মূলধন ব্যয় আমরা আলাদা আলাদা বের করছি এবং এটা নিয়ে প্রাসঙ্গিক যত কথা আছে আমরা সব কিছু আলোচনা করছি। তা আমার প্রত্যাশা, তোমরা আশা করি এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারবে। আমরা পরবর্তী আরও 1-2টা ক্লাসে আমরা এই অধ্যায়ের আরও 2-1টা সমস্যার সমাধান করে দেখাবো। আর তোমাদেরকে অবশ্যই অনেক সমস্যার সমাধান করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।